গ্রামের নবীন খুড়ো ছেলে ছোকরাদের নিয়ে রোজকার মতো আড্ডার আসর জমিয়েছে। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে আস্তে আস্তে। সবার মাঝে গোপাল বলল, খুড়ো, অনেক দিন হলো ভালো গল্প শুনিনি। একখানা জম্পিস করে আসলে গপ্প শুরু করো দেখি। গপ্প শুনবে? তেমন যে কিছুই মনে পড়ছে না এখন। আরে খুড়ো, তোমার ওই বিড়িখানায় একখানা লম্বা টান দিয়ে মনে করো না একটু। একটা না একটা কিছু মাথা থেকে ঠিক বেরোবেই। নবীন খুড়ো বেশ অনেকক্ষণ ভাবল, তারপর সত্যি সত্যি একটা বিড়ি ধরিয়ে টান দিল কয়েকবার। তারপর বলল, এই যে মাথায় একখানা ঘটনা, তবে এ গপ্প কিন্তু ভূতের গপ্প। ভূতের নাম শুনেই গোপাল উত্তেজিত হয়ে উঠল। তারপর বলল, আরে এই আষাঢ়ের সন্ধেবেলায় ভূতের গপ্প? উফ, ফাটাফাটি ব্যাপার একেবারে। শুরু করো খুড়ো, শুরু করো। বলছি রে বাপ, বলছি। বলেই আরও কয়েকবার বিড়িখানায় লম্বা টান মেরে সেটা ফেলে দিল। তারপর সে বলতে শুরু করলো, তা তোরা সবাই নিশ্চয়ই শ্যামখুড়োর নাম শুনেছিস? শ্যামখুড়ো মানে সেই রক্তচোষা লোকটা যে মানুষকে টাকা ধার দিয়ে জমি জায়গা ছিনিয়ে নিত? হ্যাঁ, একদমই ঠিক। বাবার কাছে এই গল্প অনেকবারই শুনেছি। ওরে বাপ, তোরা যেটা শুনেছিস ওটা অর্ধেকেরও কম। পুরো ঘটনাটা শোন, তবে বলি। বেশ রহস্যময় ব্যাপার ঘটেছিল সেইবার। তখন আমার বয়স এই 25 কি 26 হবে। তোরা তখন দুধের শিশু একেবারে। সেকালে গ্রামে কারেন্ট ছিল না, সবাই বাতি হ্যারিকেনের ওপর ভরসা করেই দিন কাটাতো। সেই সময়টা বেশ সুন্দর ছিল। এদিক ওদিক তাল আর নারকেল গাছ, ফাঁকা মাঠ, ছোট ছোট কুঁড়েঘর। মানুষ এই নীলকুঠি গ্রামে যে যার মতো বসবাস করত। অপরের সংসারে অত নাক গলাতো না। সেই সময় এই নীলকুঠিতে বিশাল এক অত্যাচারী লোক, মানে ওই শ্যামাপ্রসাদ মুখুজ্জে বাস করতেন। লোকে তাকে সবাই শ্যামখুড়ো বলেই ডাকত। তার ছিল সুদের কারবার। লোককে টাকা ধার দিত, আর কায়দা করে বেশি টাকার সুদ নিত লোকজনের কাছ থেকে। না দিতে পারলে জোর করে জমি জায়গা কেড়ে নিত। অন্য খারাপ দোষও ছিল লোকটার। অনেক সময় জোর করে মেয়েদের ঘর থেকে তুলে নিয়ে গিয়ে বিয়েও করে ফেলত। গ্রামের মানুষ তার জ্বালায় বিরক্ত হয়ে উঠেছিল একেবারে। তা একদিন সন্ধেবেলায় আমি আমার দলবল নিয়ে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ গ্রামে হইচই শুরু হলো। আমি ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারলাম না। তখন দেখি আমাদের খবরদাতা মানে নিতাই হঠাৎ হাঁপাতে হাঁপাতে এসে হাজির হলো। কী রে নিতাই, হাঁপাচ্ছিস কেন বলতো? আর গ্রামে হঠাৎ হইচই শুরু হলো কেন? আরে নবীনদা, সেটা বলবো বলেই তো দৌড়ে এলাম। ওই শ্যামখুড়ো আজ সন্ধেবেলায় এই কারা যেন তাকে মেরে এই নদীর জলে ভাসিয়ে দিয়ে গেছে। শিবেন মাঝি মাছ ধরতে গিয়ে তার লাশটা জলে ভাসতে দেখেছিল। ভয়েতে সে পালিয়ে এসে খবরটা দিল আমাদের। আমরা গেছিলাম নদীর পাড়ে, কিন্তু কিছুই দেখতে পাইনি। এই জানি না, মনে হয় লাশটা জলের স্রোতে ভাসতে ভাসতে অন্য কোথাও চলে গেছে। ব্যাপারটা নিমেষের মধ্যেই গ্রামে রটে গেল। শ্যামখুড়ো মরেছে এই নিয়ে লোকজন আনন্দে মেতে উঠল একেবারে। লোকটা কম অত্যাচার যে করেনি। তাই তো তার মারা যাবার খবর শোনা মাত্রই গোটা গ্রামবাসী ঘরে ঘরে ধূপধুনো দিয়ে মায়ের পুজো করতে শুরু করলো। তার দেহ সৎকার নিয়েও কেউ তেমন মাথা ঘামালো না। পরের দিন আমরা আড্ডার আসরে এইসব নিয়েই আলোচনা করছিলাম। হঠাৎ আমাদের দলের একজন আমাকে একটা প্রশ্ন করে উঠল। আচ্ছা নবীন, ওরম লোককে কে খুন করলো বল দেখি? শ্যামখুড়ো জীবনে কত খারাপ কাজ করেছে, তার যে কম শত্রু ছিল না জীবনে। তাদের মধ্যেই কেউ হয়তো তাকে খুন করেছে। এটা হওয়াটা আশ্চর্যের কিছুই না। আজ না হয় কাল, একদিন না একদিন এটা তো হবারই ছিল। যাকগে, সেসব আপদ বিদায় হয়েছে, এটাই যথেষ্ট। হ্যাঁ, তবে তার লাশটা যে পুলিশ পর্যন্ত খুঁজে বের করতে পারলো না, এটা কিন্তু বড় খারাপ ব্যাপার হলো। এর জন্যে না জানি আবার কোন বিপদে গ্রামে আসতে চলেছে। আরে কি যাতা বলছিস? কি বিপদ হবে? জলের স্রোতের লাশটা কে জানে কোথায় ভেসে গেছে। এতে বিপদের কি আছে আবার? হ্যাঁ,
আরে নবীন, তুই বুঝতে পারছিস না, দেহটা সৎকার হলো না যে। লোকটা এমনিতেও বদলোক ছিল, তার ওপর এমনভাবে মরল যে দেহটাই খুঁজে পাওয়া গেল না। বিপদের আশঙ্কা তো থেকেই যাচ্ছে, তাই না? তা একদিক দিয়ে ঠিকই বলেছিস, কিন্তু এতে কারই বা কি করার আছে বল। ছাড় এসব, এখন রাত হয়েছে, এবার উঠতে হবে আমাদের। তোরাও যা, আজকের মতো বাড়ি যা। সেদিনের মতো আমরা যে যার বাড়ি চলে গেলাম। এরপর বেশ কয়েকদিন স্বাভাবিকভাবেই কাটলো। লোকজন বেশ ফুর্তিতে বসবাস করতে শুরু করলো। কোনো রকম কোনো বিপদের আশঙ্কা কেউই টের পেল না। আমরাও ভাবলাম হয়তো আর কিছু হবে না, কিন্তু সেই ভাবনা যে ভুল ছিল সেটা জানতে পারলাম বেশ কদিন পরে। একদিন সন্ধেবেলায় শিবেন মাঝি গ্রামের বাঁশবাগানের রাস্তা দিয়ে হেঁটে তার বাড়ি ফিরছিল। হঠাৎ মাঝ বরাবর এসে তার কেমন যেন মনে হলো দূরের ওই ঘুপসি অন্ধকারের মধ্যে কে যেন একটা পিছন ফিরে বসে আছে। সে একবার হাঁক দিল তাকে। এই, কে রে? কে ওখানে? তোরা শোধরাবি না দেখছি। সন্ধে হতে না হতেই নেশা করতে চলে এসেছিস, হ্যাঁ? শিবেন মাঝি কাছে গিয়ে ডাকাডাকি শুরু করলো এবার। এই, কে রে? কে তুই? হঠাৎ সেই মূর্তি তার তবে আজ হঠাৎ তার এই অবস্থা হলো কি করে, সেটাই শিবেন মাঝি বুঝে উঠতে পারল না তখন। নেবু, নেবু, তুই তুই এখানে এই অবস্থায় কি 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 করছিস? আর 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 তোর মুখে ওটা কি? শিবেন ভয়েতে বাবা গো মাগো করতে করতে উল্টো দিকে দৌড়তে শুরু করলো, কিন্তু সে বেশি দূর যেতে পারল না। তার আগেই নেবু খেপা কোথা থেকে এসে তার পথ আটকে দাঁড়ালো। নিমেষের মধ্যে শিবেনের চোখের সামনে সব কিছু কেমন যেন অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে লোকজন ভিড় করল বাঁশবাগানের মাঝে। দেখল চাপ চাপ রক্ত, হাড়গোড় আর বেশ কিছু অংশ পড়ে আছে। বাঁশবাগানের এই দৃশ্য দেখে সবারই কেমন যেন গাটা ভারী হয়ে গেল। এর আগে এমন কোনো কিছু কেউই দেখেনি। সেদিন সন্ধ্যাবেলায় শিবেন মাঝির বাড়িতে ভানু জেলে এসে হাজির হলো। শিবেনের বাড়িটা ছিল একটা নিরিবিলি ফাঁকা জায়গায়। ভানু শিবেনের আড্ডার সাথী ছিল। প্রায় সময় তারা দুজন বাড়ির দাওয়ায় বসে আড্ডা দিত। সেদিনও ভানু শিবেনের সাথে আড্ডা জমাবে বলেই তার বাড়ি গেছিল। শিবেন, এই শিবেন, কোথায় গেলি রে? কারুর কোনো সাড়া শব্দই পেল না সে। বাড়িটাও কেমন যেন ঝিম মেরে দাঁড়িয়ে রয়েছে। চারিদিক কেমন যেন নিঝুম। ভানু আরও জোরে চিৎকার করে শিবেনকে ডাকাডাকি শুরু করলো। কিছুক্ষণ পর শিবেন বাইরে বেরিয়ে এলো। তার চোখ মুখ কেমন যেন থমথমে দেখাচ্ছে। আরে কোথায় ছিলি? কখন থেকে ডাকছি, ওদিকে জানিস না কি হয়েছে? তাড়াতাড়ি চল এখন আমার সাথে। ওই বাঁশবাগানের শেষ প্রান্তে আজ সন্ধেবেলায় নেবু খেপার মৃতদেহ পাওয়া গেছে। এ কথা শুনে তার যেন কোনো কিছুই মনে হলো না। ভাবশূন্য মুখটা নিয়ে সে একইভাবে দাঁড়িয়ে রইল। হঠাৎ শিবেনের গা থেকে একটা পচা দুর্গন্ধ বেরোতে শুরু করলো। সেটা ভানুর নাকে এসে লাগা মাত্রই তার গাটা যেন গুলিয়ে উঠল। ইস, কি পচা গন্ধ! এ কি রে শিবেন? এই, তুই কি পচা মাছটা জানলি নাকি? এ বাবারে, এ কি গন্ধ! শিবেন হঠাৎ একটা বিচ্ছিরি হাসি হেসে চোখ মুখ পাকিয়ে ভানুর দিকে তাকালো। লাল টকটকে রক্তের মতো তার চোখ। মুখটা অস্বাভাবিক রকম লাগতে শুরু করেছে এবার। ওই নেবু খেপাকে আমি মেরেছি। প্রথমে তো আমি ওর দেহতেই আশ্রয় নিয়েছিলাম, তারপর আজ সন্ধ্যেবেলায় শিবেনের দেহ নিলাম।
এই 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 কে 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 তুমি? তুমি শিবেনের দেহ নিয়েছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও বলছি। আমার অনেক হিসাব বাকি আছে এই গ্রামে। যতক্ষণ না আমি আমার জিনিস ফেরত পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি এই গ্রামেই থাকবো। ইহ, 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 ইহ। কেউ বাঁচবে না আমার হাত থেকে। ভানু আর দাঁড়ালো না, দুধদার করে কোনো রকমে সে ওই জায়গা ছেড়ে পালালো। পরের দিন সকালে ভানু হাত পা ছড়িয়ে মোড়লের পায়ের কাছে গিয়ে পড়ল। মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে পাগলের মতো হাবভাব করে সে বলে উঠল, মোড়ল, ও মোড়ল, আমি আমি কাল রাতে কি দেখেছি তা বললে হয়তো বিশ্বাস করবে না। তবে বিশ্বাস করো, আমি আমি সত্যি বলছি। শিবেন, শিবেনকে ভূতে ধরেছে গো। আমি সত্যি বলছি, কাল রাতে আমি ওকে দেখেছি। ওর 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 ওই লাল লাল চোখগুলো এখনো আমার মনে পড়ছে। আমি সারা রাত চোখের দুটো পাতা এক করতে পারিনি গো মোড়ল। চোখ বুঝলেই ওর ভয়ানক মুখটা ভেসে উঠছে। মোড়ল, ও মোড়ল, আমাকে বাঁচাও গো। ও নেবুকে মেরেছে, আমাকেও মেরে ফেলবে। এরপর এরপর এক এক করে সবাইকে মেরে ফেলবে ও। মোড়ল, মোড়ল, কিছু একটা করো মোড়ল, কিছু একটা করো। আরে ভানু, একটু একটু শান্ত হতো বাপ। তুই কে দেখতে কি দেখেছিস? তার কথা শুনে কেউই প্রথমে বিশ্বাস করতে চাইল না। সবাই ভাবল সে হয়তো কাল নেশার ঘোরে চোখে ভুল দেখেছে, আর নেবুর মারা যাবার কথা শুনে হয়তো রাতের বেলায় কোনো ভূতের স্বপ্ন দেখেছে। সেটাই হয়তো বাস্তব ভেবে এমন পাগলামি করছে। সবই তার মনের ভুল। তাও তার কথা শুনে মোড়ল বলল, আচ্ছা আচ্ছা, বেশ বেশ। ভানুর কথা কতটা সত্যি সেটা তো শিবেনের বাড়ি গেলেই বোঝা যাবে। এই চলো তো, চলো তো সবাই, চলো আমার সাথে, দেখে আসি কি ব্যাপার। এরপর সবাই একসাথে শিবেনের বাড়ি গিয়ে হাজির হলো। সেখানে গিয়ে দেখল সত্যি বাড়ির দাওয়ায় চাপ চাপ রক্ত পড়ে আছে। বাড়ির আশেপাশে কিসের একটা বোটকা গন্ধ ছড়িয়েছে। তারা শিবেনকে অনেকবার ডাকাডাকি করল। বেশ কয়েকবার ডাকার পর শিবেন ঢুলুঢুলু চোখে বেরিয়ে এলো। কি 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 হয়েছে কি? তোমরা আমার বাড়ির সামনে এভাবে ভিড় করেছো কেন? শিবেন বাড়ির বাইরে বেরোতেই সেই পচা গন্ধটা আরও যেন বেড়ে গেল। কি ব্যাপার বাপ, এই রক্তটা কিসের? আর আর এই পচা গন্ধ, কি ব্যাপার বলতো শিবেন? কই দেখি। ও, এই রক্ত? আরে আর বলো না, কাল রাতে আমি মাছ এনে এখানেই রেখেছিলুম। ওগুলো ঘরে না ঢুকিয়েই ঘুমিয়ে পড়েছিলুম। নিঘাত বিড়ালে এসে মাছগুলো হয়তো খেয়ে গেছে। আসলে কাল রাতে নেশাটা একটু বেশি হয়ে গেছিল তো, তাই আর কি হুঁশ জ্ঞান ছিল না। কোনো রকমে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলুম। আমার চোখে আলো লাগছে, এখনো ঘুম কাটেনি। আমি গেলাম, তোমরা এবার আসতে পারো। আর দাঁড়া শিবেন, এই পচা গন্ধটা কিসের সেটা তো বল। শিবেন একটু নাক ফুলিয়ে শোকার অভিনয় করল। তারপর বলল, ওহো, এটা মানে আসলে বাড়ির পিছনে মাছের আশা নোংরা ফেলি তো, গন্ধটা হয়তো সেখান থেকেই আসছে, বুঝলে তো। বেশ, তোর সব কথা মেনে নিলাম, কিন্তু কাল রাতে তুই ভানুকে ভয় দেখিয়েছিলি কেন? ভানু কই? ও তো কাল রাতে এখানে আসেনি। আর তোমাকে তো তখনই বললাম, কাল রাতের কোনো কিছুই আমার মনে নেই। হ্যাঁ, হয়তো ও এসেছিল, নেশার ঘোরে ওকে কি বলতে কি বলেছি আমার নিজেরই কিছু মনে নেই। আর বেশি বকতে পারছি না তোমাদের সাথে, যা বলার আবার পরে এসে বলো তোমরা। আমার চোখে আলো লাগছে,
মাথাটা মাথাটা ঝিমঝিম করছে। আমি আমি ঘুমোতে গেলুম, তোমরা যাও তো এখান থেকে। এই বলে সে সবার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। সবাই তার এই ব্যবহার দেখে একে অপরের দিকে তাকালো। তারপর আস্তে আস্তে সেই জায়গা ছেড়ে চলে গেল। রাতের আধারে চারিদিক অন্ধকারে ঢেকেছে তখন। দূর থেকে মাঝে মধ্যে শিয়ালের ডাকও ভেসে আসছে। আকাশে গোল চাঁদ উঠেছে। তখন লোকজন সন্ধে হলেই খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ত। শিবেনের বাড়িটাও সেদিন কেমন যেন ঝিম মেরেছিল। হঠাৎ দেখা গেল এক ভয়ানক দৃশ্য। চাঁদের হালকা আলোয় সেই দৃশ্য যেন আরও রহস্যময় আর ভয়ানক রূপ নিল। শিবেন ধোঁয়ার মতো জানলা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। তারপর এক লাফে সোজা বাড়ির চালে গিয়ে দাঁড়ালো। এদিক ওদিক তাকিয়ে তার মূর্তিটা এক দু লাফ মেরেই কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এসব কিছু একটা ঝোপের আড়াল থেকে দেখছিল নিতাই। সে দৌড়ে আমাদের আড্ডার আসরে এসে হাজির হলো। কি রে নিতাই, কি হলো? নিতাই সব কিছু আমাদের বলল। সব শুনে এবার আমারও একটু যেন ভয় লাগলো। না, ব্যাপারটা ভালো ঠেকছে না। শিবেনকে হঠাৎ ভূতে ধরল কেন কিছুতেই বুঝতে পারছি না। না না, আর দেরি করা যাবে না। এই এই চল তো সবাই আমার সাথে। এখন একমাত্র নীলু ওঝাই পারবে এই সমস্যার সমাধান করতে। এরপর আমরা সবাই মিলে নীলু ওঝাকে ধরে আনলাম কোনো রকমে। নীলু ওঝা তো আসতেই চাইছিল না, খালি বলে কাল আসবে। আমরা বিপদের অপেক্ষা না করে সেদিন রাতেই তাকে পাশের গ্রাম থেকে ধরে আনলাম। তখন রাত প্রায় 12টা। আমি আমার দলবল নিয়ে নীলু ওঝাকে সঙ্গে করে সোজা শিবেন মাঝির বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। পচা দুর্গন্ধটা তখনও বাড়ির আশপাশ থেকে ভেসে আসছিল। এটা কোনো মাছ বা মরা জন্তুর গন্ধ না। তোরা ঠিকই বলেছিলি, শিবেনকে কোনো আত্মা ভর করেছে। তোরা সবাই সরে যা, আমাকে আমার কাজ করতে দে। এরপর নীলু ওঝা আমাদের সামনেই ছক কেটে ধ্যানে বসলেন। তার মন্ত্র শুনেই শিবেন দরজা খুলে বেরিয়ে এলো। এতক্ষণ আমরা কারুর কথায় তেমন বিশ্বাস করছিলাম না, কিন্তু সেই সময় আমরা যা দেখলাম তাতে আমাদের বুকের রক্ত যেন জল হয়ে গেল। দেখলাম শিবেনের শরীরটা কেমন যেন দড়ির মতো পাকিয়ে গেছে। মুখের দিকে তাকানো যাচ্ছে না। এত ভয়ানক মুখ কোনো মানুষের হতে পারে না। চোখের মধ্যে লাল লাভার মতো আগুন জ্বলছে তার। উফ, সে কি ভয়ানক রূপ! ভয়েতে আমরা একে অপরের গায়ে গা লাগিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম শুধু। কিরে নিল, আমাকে তাড়াতে এইছিস এখানে? তোর ওই ছাই পাশে আমার কিচ্ছু হবে না রে। যতক্ষণ না আমি আমার পাওনা টাকা ফেরত পাচ্ছি ততক্ষণ আমি এই গ্রামেই থাকবো। কেউ কিচ্ছু করতে পারবে না আমাকে। নীলু ওঝা মন্ত্র পাঠ করা থামালো। তারপর হাতে এক মুঠো বালি নিয়ে আগুনের মধ্যে ছুঁড়ে দিয়ে বলল, বল, কে তুই? কেন শিবেনের দেহ নিয়েছিস? বল। ওরে, আমি শ্যামাপ্রসাদ মুখুজ্জে। শিবেনের মুখে শ্যামখুড়োর নাম শুনে আমরা সকলেই চমকে উঠলাম। শ্যামখুড়ো তো অনেকদিন আগেই খুন হয়েছিল। তবে কি তার আত্মা শিবেনের ওপর ভর করল? কেন ফিরে এসেছিস তুই? কি চাস? ওরে, এই গ্রামের অনেক মানুষকে আমি টাকা ধার দিয়েছিলাম, কিন্তু একটা টাকাও ফেরত পেলুম না। তার আগেই আমি খুন হলাম। আমার দেহটাও কেউ সৎকার করলো না ভালো করে।
শিবেনের দেহেতে তুই কি করে ঢুকলি বল? তোরা কি ভেবেছিস শিবেন এখনো বেঁচে আছে? ওকে তো অনেক আগেই আমি মেরে ফেলেছি। সবার প্রথমে আমি নেবু খ্যাপার দেহতে আশ্রয় নিই। নেবু সেদিন সন্ধেবেলায় নদীর পাড়ে ঘুরতে ঘুরতে আমার লাশের কাছে এসে পড়েছিল। আমার লাশটা শিয়ালে খাচ্ছিল টুকরে টুকরে। কেউ আমার দেহ সৎকার পর্যন্ত করলো না। তখন আমি নেবুর শরীরে বাসা বাঁধলাম। তারপর ওই বাঁশ বাগানে আশ্রয় নিলাম। এরপর সেদিন রাতে শিবেন যখন ওই বাঁশ বাগান দিয়ে বাড়ি ফিরছিল, তখন আমি নেবুর দেহ ছেড়ে শিবেনের দেহ নিলাম, যাতে আমি খুব সহজেই এই গ্রামে ঢুকতে পারি। কেউ যাতে আমাকে সন্দেহ পর্যন্ত না করে। তোরা না এলে আজ আমার আসল রূপটা কেউ দেখতেই পেত না। কারণ যারাই আমার আসল রূপ দেখেছে তারা কেউই আর বেঁচে নেই। সবাইকে মেরে আমি খেয়ে ফেলেছি। এবার তোদের পালা। দে, আমার টাকা আমাকে ফিরিয়ে দে, না হলে তোদেরকেও শেষ করে দেব। তুই এসবের মায়া ছেড়ে দে আর চলে যা এই গ্রাম ছেড়ে। নীলু, তুই এসবের মাঝে আসিস না। আমার কাজে বাধা দিলে তোর খুব খারাপ অবস্থা করব আমি। তাই ভালোই ভালোই এখান থেকে কেটে পড়। এদের একটাকেও আমি আর ছাড়বো না। এই বলে শিবেন দু হাত বাড়িয়ে আমাদের দিকে এগিয়ে আসতে থাকলো। আমাদের ভয়ে তখন হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ নীলু ওঝা তার মন্ত্রপুত জল ওই প্রেতের গায়ে ছিটিয়ে দিল। প্রেত মূর্তিটা থমকে দাঁড়িয়ে পড়ল তখন। তার গায়ের চামড়া যেন পুড়তে শুরু করেছে হঠাৎ করে। আস্তে আস্তে শিবেনের দেহে আগুন জ্বলে উঠল। সেই প্রেত ভয়ানক চিৎকার করে সেই দেহ ছেড়ে চলে গেল। শিবেনের জ্বলন্ত দেহটা ঝপ করে মাটির ওপর আছড়ে পড়ল। এ কি করলে নীলুদা? শিবেন যে পুড়ে মরল। ও হয়তো বেঁচে ছিল। না রে নবীন, ওর দেহে প্রাণ ছিল না। আমি অনেক আগেই বুঝতে পেরে গেছিলাম এই ধরনের পেরেত জ্যান্ত মানুষের শরীরে বাসা বাঁধতে পারে না। শিবেনকে ও অনেক আগেই মেরে ফেলেছিল। মোটকা পচা গন্ধটা তো শিবেনের দেহ দিয়েই আসছিল। প্রায় দিন চারেক আগেই শিবেন মারা গেছে। শিবেনের সৎকার সেদিন তার ভিটের মধ্যেই হলো, আমাদের সকলের উপস্থিতিতে। নীলু ওঝা বলেছিলেন গয়ায় গিয়ে ওর নামে পিণ্ডদান করতে। কিছুদিন পরে আমরা সকলেই তার অস্থি নিয়ে গয়ায় গিয়ে পিণ্ডদান করে এসেছিলাম। সেদিনের পর থেকে আর তেমন কোনো কিছু অলৌকিক দেখা যায়নি এই নীলকুঠি গ্রামে। নবীন খুড়োর এই গপ্প শুনে ছেলে ছোকরাগুলো একেবারে চুপ মেরে গেছিল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নবীন খুড়ো একটু হেসে বলল, তা কে বাপেরা, কেমন আষাঢ়ে গপ্প দিলুম বল? হ্যাঁ গো খুড়ো, তোমার গল্প শুনে তো আমাদের মুখের কথাই হারিয়ে গেছে। সে কি রে বেটা? খুড়ো, এ ঘটনা কিছুটা মায়ের কাছে শুনেছিলাম ছোটবেলায়। তবে আসল ঘটনাটা শুনে এতদিন পরে এটাই জানতে পারলাম যে এই গল্পের আসল নায়ক তো তুমিই ছিলে। সেদিন তুমি বুদ্ধি করে যদি নীলু ওঝাকে না ডাকতে তাহলে যে কি হতো কে জানে। আরে না রে বাপু, তেমন কোনো ব্যাপার না। আমি না করলে অন্য কেউ নিশ্চয়ই এই সমস্যার সমাধান করত। কে, তাই তো গোপাল? এরপর এই ঘটনা নিয়েই আলোচনায় মেতে উঠল গোপালের দলটা। নবীন খুড়ো চুপ করে বসে তাদেরকে দেখে গেল শুধু। আবারও একটা মনোরম আষাঢ়ের সন্ধ্যা নবীন খুড়োর গল্প শুনে কাটল এই নীলকুঠি গ্রামে। শেষ হলো ভৌতিক মায়াজালের আজকের গল্পের পরিবেশনা।
গল্পটা কেমন লাগলো সকলে কমেন্ট করে অবশ্যই জানিও। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো গল্পটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক গল্পে। ততদিন সবাই সুস্থ থাকো আর এভাবেই আমাদের পাশে থাকো।